আজিজ, আমরা ফাইনাল রাউন্ডে, সো আপনার পালা। বিষয়টা হলো, ধরেন আমি যেটা বলছি, দেশের ধরেন একমাত্র রিজার্ভ, বিনিয়োগ নাই বলে রিজার্ভ, হ্যাঁ, এরপরে রিজার্ভ ছাড়া ব্যবসা নাই দেশে, কোনো বিনিয়োগ নাই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, 3 কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী 3 কোটি লোক বেকার। এখন ধরেন বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী 3.5% জিডিপি গ্রোথ হবে এবছরের শেষে, তাহলে দেশটা তো দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা। সুতরাং এই অবস্থায় ধরেন নির্বাচন হলো কোনো কারণে, সরকারও গঠন করতে দিল, সরকারটা চলবে কিভাবে? এরপরে যেটা বলা হয়েছে 9030 স্কোয়ার ফিটের আপনার এক একটা করে ফ্ল্যাট পরবর্তী মন্ত্রী হবে। এখানে এই সরকারের ইন্টারেস্টটা কি? এখানে প্রজেক্ট করছে, অবশ্য বাদ করছে, সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন প্রায় 2 গুণ বাড়াই দিছিল, এটা প্রজেক্টের অ্যাবস্টেন্ড করছে, এটা ঠিক আছে, কিন্তু এগুলো হাতে নিছে কেন? এগুলোর উদ্দেশ্য কি? এগুলো কিন্তু মানুষ চিন্তা করে। ধরেন অনেক বিমানে পরিচালনা পর্ষদে, বিমানে পরিচালনা পরিষদ, নির্বাচন কমিশনের সচিব, বিমানে পরিচালনা পরিষদ পুনর্গঠন করছে। এখন ধরেন বাইরের থেকে অনেক বিমান টিমান কেনা হচ্ছে, এখন ওইটা অ্যাপ্রুভ করার জন্যে নাকি আপনি দেখেন ওখান থেকে কোনো কমিশন বাণিজ্য হয় কিনা, এগুলো দেখার জন্যে। এখন আপনি বলেন ইলেকশন হবে 12 তারিখে, ইলেকশনের সেক্রেটারিকে বিমান বোর্ডে নেয়, আর আমার বক্তব্য হলো ওখানে বোর্ডের নিচে ইলেকশনের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি উনি, তারপরে আপনার নিরাপত্তা উপদেষ্টা, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা, এরা 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 ওই বোর্ডের মেম্বার হয় কি করে বলেন? উদ্দেশ্য তো নিশ্চয়ই একটা হিডেন কোনো উদ্দেশ্য আছে, নইলে বোর্ডের সদস্য একজন উপদেষ্টা হতে যাবে কেন? এখানে হয় বোর্ডে এই সবগুলো অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার জন্য গেছে, একটা ওই এগ্রিমেন্টের কোনো অংশ আছে, অথবা হয় পাকিস্তান, যেমন চীনকেও তো সন্তুষ্ট করার চেষ্টা করতেছে, অলরেডি ফেনি রিফিজেট ওখানে ড্রোনের জন্য চীনকে দিয়ে দিছে। ধরেন এই যে আমাদের নিউমারিং ডাবল করলে এটা তো প্রফিটেবল, এখানে তো স্ট্রাইক চলতেছে, কাজ হচ্ছে না, তাকে দিবেই। বলেন এই রিস্কগুলো কেন নিচ্ছে? পে স্কেল কমিশন এতটা এখানে এতটা ভর্তুকি দিয়ে বা এতটা বাড়িয়ে এখানে এই সময় কেন এখানে এটা দিচ্ছে? এটা তো পরে সরকারের জন্য ছেড়ে দিতে পারে। এটা এখন সমালোচনার কারণে এটা অ্যাবান্ডন করছে, বলছে এই সরকারের সময় হবে না, তা বুঝলাম, কিন্তু 9030 স্কোয়ার ফিট, বলেন ফুটবল খেলার ফিল্ড আছে নাকি ওটার ভিতরে? সুইমিং পুল আছে, সুইমিং পুল থাকুক, 9030 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে, আর সামনের মন্ত্রী, তোমার ব্যথা কি? এখানে তো 71টা বাংলোই আছে, এছাড়া তো কয়েকটা আছে, তো চলবে, গরিবদের চলবে, অসুবিধা নেই, বাড়াবাড়ি যাবে, সমস্যা কি? বাংলোগুলো খারাপ না তো? হ্যাঁ, বাংলোগুলো তো আছে, 71টা বাংলো আছে। ওখানে নাকি অনেকে বলে যে বড় বড় অফিসারদের কিছু দখলে আছে, সরাই দিবে প্রয়োজনে, সরকারি অফিসে, ছোট অফিসে যাবে না, আছে না, 2 রুমে থাকে না, অসুবিধা নেই তো, ভারতেও তো ওইভাবেই চলে। তো এখন 9030 স্কোয়ার ফিট আপনি চিন্তা করেন, এটা তো আমার তখনই মনে হয় ওই রূপপুর অ্যাটমিক সেন্টার বানাতে, বালিশ তুলতে, হারিকেন তুলতে, একটা হারিকেন তুলতে 3000-5000 কোটি টাকা, 1000 লাখ টাকা খরচ পড়ছে, এরকম একটা কিছু কিনে, অথবা এই প্রজেক্টের সাথে কোনো বিনিয়োগকারী আছে, যেখানের সাথে কোনো বলা হয় না, এই সরকারের ভিতরেও সরকার আছে, তারা এটাকে আনস্টেবল করার জন্যও চেষ্টা হচ্ছে, ইলেকশন না করার জন্যও চেষ্টা হচ্ছে, এগুলো হচ্ছে তো, কারণ অনেকেই তো আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যাই বলেন, হয়তো অনেকে বলে যে এনসিপির যারা আছে তাদের বিতর্কিত করা হয়েছে, মিডিয়াকে তারা দায়ী করে, মিডিয়াকে দায়ী। একজন যদি হাঁস খায়, 300 ফিটে হাঁস খায়, ওখান থেকে আসে হাঁস বন্ধ হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিয়াতে হাঁস খায়, ছাত্র জীবনে কয়দিন খাইছেন? ভ্যান গাড়ির থেকে রুটি কিনে খাইছেন, এখন ওয়েস্ট ইন্ডিয়াকে হাঁস খান, আর সারা রাত রাস্তায় করেন আপনি উপদেষ্টা, সারা রাতে। এখনও তো 2 উপদেষ্টা ছিল, এখনও মিন্টো রোডে তো বাড়ি এখনও দখলে রাখছে, রেখে পলিটিক্স করতেছে, এটা তো হয় না। অর্থাৎ এখন আমি বলবো যে এই যে খেলা, এই খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনূস খেলতেছে, এবং তার যে সারা পৃথিবী জুড়ে ইমেজ, সেটাকে তিনি এখন ধ্বংস করবে। তিনি মরিয়া হয়ে গেছে এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলি করতেছে। তারপরে গোপন চুক্তি, আপনি বলেন এই যে
এখন কেন গোপন চুক্তি, এখন কেন বড় বড় এগ্রিমেন্ট? এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা তো ইলেকশন, তার মাথার ভিতরে ইলেকশন নাই, ইলেকশন থাকলে কি করে সম্ভব? ইলেকশনে জিতলে সরকার গঠন করবে, তাহলে এইসব এগ্রিমেন্ট করে কেমনে? তার মানে উদ্দেশ্য হচ্ছে তার মাথার ভিতরে আছে ইলেকশনকে ঠেকায় দেওয়া। আপনি বলেন, তিনি এখন 3-0 থিওরি নিয়ে চলছে, আছে না? নোবেল প্রাইজ যখন পাইছিল তখন বলছিল যে আপনার প্রপার্টিকে জাদুঘরে, ক্ষুধাকে জাদুঘরে। এখন তো জাদুঘরের দামি দামি জিনিস, ক্ষুধা তো এখন রাস্তায় নেমে পড়ছে। ক্ষুধা 3-0, একটা ছিল 0 প্রপার্টি। এখন তো মানুষ তো গরিব হয়ে গেছে, এখন তো বাজারঘাট করতে পারে না মানুষ, এমন অবস্থায় চলে গেছে। তারপরে 0 এমিশন। আপনি বলেন বাংলাদেশ এখন পলিউশনে সেকেন্ড ঢাকা হয়ে গেছে। কই ওনার 3-0 কি? আর 3-0 আনএমপ্লয়মেন্ট, 3 কোটি লোক বেকার। তো উনি কি করলো? ওনার 3-0 থিওরি তো কাজ করতেছে না বাংলাদেশে। পারভেজ, আমাদের দেশে সার্বিক যে অর্থনীতি অবস্থা অত্যন্ত ভঙ্গুর। আমার কথা না, অনেকে বলবে দেখো একটা প্রোগ্রামে বসে সবসময় হচ্ছে দেশে এখানে ভয় দেখানোর ব্যবস্থা। IMF এর রিপোর্ট, দরকার হলে যাদের খুব খেপে যাচ্ছেন তারা IMF এর কলার ধরুন। IMF এর এখানে হচ্ছে আউটলুক হচ্ছে 2026 সালে যেই নির্বাচিত সরকার হবে তার জন্য একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। ওরা বলে দিচ্ছে ব্যাংকিং সেক্টরে প্রচুর দুর্বলতা আছে, ব্যাংকিং সেক্টরটা কলাপস হলেও হতে পারে। তো এটা নিয়ে একটা এখানে ওদের যথেষ্ট চিন্তা আছে। আমাদের এক্সচেঞ্জ রেট টাকার থেকে ডলারের সাথে, ওটা এখনও পুরোপুরি অ্যাডজাস্ট করা হয় নাই। এবং আমাদের যেই সব কঠিন যে এখানে সংস্কার করা উচিত ছিল, অর্থনৈতিক সংস্কার, ওগুলো করা হয় না। এবং অবশ্যই ওর সাথে হচ্ছে যে 21% উপরে মানুষ হচ্ছে দারিদ্র্য সীমানার নিচে। বেকারত্বের হার হচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে হচ্ছে প্রায় 30% মতো। এবং তার সাথে সাথে আরও খারাপ খবর হচ্ছে যে আমাদের এই ফরেন ডেট সার্ভিসিং, যে আসল এবং সুদ মিলে আমাদের এই বছর আমরা দিয়েছি হচ্ছে $7.1 বিলিয়ন, $7.09 বিলিয়ন। তার মানে, এবং এটা আর সামনে আরও বাড়বে, কেন আমাদের এখানে LDC গ্র্যাজুয়েশন যত আমরা সামনাসামনি আসছে, আমাদের কমার্শিয়াল লোনসগুলোতে চড়ার সুদ দিচ্ছি। তার সাথে সাথে IMF এটাও ফোরকাস্ট করেছে নির্বাচনের পরে অস্থিতিশীলতা হলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরও কমে যাবে। তার মানে ওরা ধরে নিচ্ছে যে নির্বাচনের প্রাককালীন, নির্বাচনের সময়, নির্বাচনের পরে অস্থিতিশীলতা হতে পারে। এবং বৈদেশিক বিনিয়োগের কথা তো ছেড়েই দেন, দেশি বিনিয়োগও নেই। এবং আস্তে আস্তে যেটা হচ্ছে যে ব্যবসায়ীরা এখান থেকে ওরা তল্লিতাপ্পা গুটিয়ে নিয়ে বিদেশে চলে যাওয়ার এখানে প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এইরকম একটা সময় যে আপনার নির্বাচনের নিয়ে যখন এখানে জনগণকে আশ্বস্ত করা উচিত, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি শক্তিদের সাথে চুক্তি এখানে স্বাক্ষর করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাহলে আগের সরকার এই সরকারের মধ্যে আপনার মানে গুণগত ফারাকটা কি? আমরা তো আগে বলতাম যে ভারতের সাথে বা চীনের সাথে আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো গোপন চুক্তি এখানে স্বাক্ষর করেছে, যেটা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতো। তো চোখের সামনে দেখছি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। বিদেশি উপদেষ্টা থেকে এনে এখানে বিদেশি বসবাসরত যারা উপদেষ্টা আছেন, হতেই পারে তাদের তো কোনো দায়বদ্ধতা নেই। দেশে যদি কোনো কিছু সমস্যা হয় তারা দেশের বাইরে চলে যাবেন, তারা তো ফরেন ন্যাশনালিস্ট। কিন্তু আমাদের দেশে কি হবে? এই ঝামেলাটাতে আমরা আটকাবো কী করে?